রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সাগর আর সামির। এমন সময় সামির সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, ওই দেখ একটা লেডি পুলিশ এদিকে আসতেছে। তুই যদি ওই লেডি পুলিশের পাছায় ঠাস করে একটা চর মেরে চলে আসতে পারিস, তাহলে আজকে সারাদিন তুই যা খাবি আমি তোকে তাই খাওয়াবো। না ভাই, আমার দরকার নেই সারাদিন কিছু খাওয়ার। যদি একবার ধরতে পারি আমাকে, তাহলে 14 শিকা জেলের মধ্যে বন্দি করে রেখে দিবে। ঠিক আছে? ভেবে দেখ, যদি পারিস তাহলে সারাদিনের ব্যাপার। দরকার পড়লে কাচ্চি ডাইনে নিয়ে যাব তোকে, তবু তুই এই কাজটা করবি আমি জানি। সাগর বেশ কিছুক্ষণ ভেবে সামিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আমি রাজি। তবে আমাকে যদি জেলের ভিতরে নিয়ে যায়, তাহলে তুই আমাকে জেল থেকে বের করবি যেভাবেই হোক। ঠিক আছে, ওইটা পরে দেখা যাবে, আগে কাজটা তো কর। এরপর না হয় দেখি তোকে জেলের ভিতরে নিয়ে যায় নাকি যায় না। সাগর ব্রেঞ্চ থেকে উঠে চলে আসলো লেডি অফিসারের পেছনে। এদিকে লেডি পুলিশকে ঘিরে আরো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, তারাও পুলিশ। সাগরকে দেখে লেডি পুলিশটা বলতে লাগলো, কি রে পিচ্চি, এখানে কি করিস? যা তাড়াতাড়ি বাসায় যা, না হলে তোর আম্মু আপু খোঁজ করবে। আপু, আমি মোটেও পিচ্ছি না। আপনি কেন আমাকে পিচ্ছি বলতেছেন? উলি বাবালি, এই ছেলে বলে কি সে নাকি পিচ্চি না? তাহলে কি তুমি কচি খোকা? এদিকে আসো, তোমাকে একটু আদর করে দেই। সাগর হাসি মুখে মেয়েটার সামনে যেতেই লেডি পুলিশটা সাগরের দুইটা গাল টেনে বলতে লাগলো, পাও, কি তুলতুলে দুইটা গাল, বাহ খুব ভালো তো দেখতে। এদিকে আসো, একটা চুমু দেই। মুয়া। লেডি পুলিশটা সাগরের গালে চুমু দিতেই সাগর লজ্জা পেয়ে গেল আর বলতে লাগলো, আচ্ছা ম্যাডাম, আমাকে আরেকটা চুমু দিবেন, তবে গালে না, আমার ঠোঁটে। কি? আমি ভাবছিলাম তুই সত্যিই পিচ্ছি, কিন্তু তুই তো দেখি আস্ত একটা লুচ্চা। যা এখান থেকে। লেডি পুলিশের এমন ধমক শুনে সাগর কিছুটা ভয় পেয়ে গেল। যেই সাগর চলে যেতে যাবে এমন সময় লেডি পুলিশ ওর পাছায় ঠাস করে একটা চড় মেরে দিল আর দিল দৌড়। এদিকে লেডি পুলিশ তো পুরোই হাঁ হয়ে তাকিয়ে আছে, তার সহকর্মীরাও হাঁ করে তাকিয়ে আছে সাগরের দিকে। এদিকে সাগরকে আর কেউ খুঁজে পায় না। সাগর এক দৌড়ে চলে গেল তার বাসায়। এদিকে লেডি পুলিশ দাঁড়িয়ে আছে এমন সময় তার সহকর্মী বলতে লাগলো, খাদিজা, এই পিচ্চি ছেলেটা কি করলো তোর সাথে এটা? আমি তো অবাক হয়ে গেলাম। এই ছেলেটা কি না তোর পাছায় ঠাস করে চড় মেরে দৌড় দিয়েছে, তাও আবার পুলিশের পাছায়। আরে ফারিয়া, আমি কি জানতাম নাকি এই ছেলেটা এমন করবে? দাঁড়া, আর একবার যদি তাকে এখানে পাই, তাহলে ওর এমন হাল করব যাতে বাপের জন্মেও আর পুলিশের পাছায় চড় না মারতে পারে। উফ, এত জোরে মারছে এখনো ব্যথা করতেছে। তুই তো এই পিচ্চি ছেলেকে আরো গালে কিস করেছিস, এখন দেখ তোর পাছায় ঠাস করে চড় মেরে দৌড় দিয়েছে। আমার তো এটা দেখেই খুব হাসি পাচ্ছে। দেখ ফারিয়া, হাসবি না, এই বলে দিলাম। যদি আরেকবার তোর মুখ থেকে হাসির শব্দ পাই, তাহলে তোর খবর আছে। খাদিজার এমন করা রাগ দেখে ফারিয়া আর কিছু বলল না। সবাই গাড়িতে উঠে চলে গেল থানায়। সন্ধ্যায় ডিউটি শেষ করে খাদিজা বাসায় ফিরতেই এমন সময় চায়ের দোকানে চোখ পড়ল খাদিজার। ভালোভাবে তাকিয়ে দেখে এটা তো সেই ছেলে, মানে সকালে খাদিজার পাছায় যে চড় মেরেছিল সেই। খাদিজা চলে আসলো চায়ের দোকানে। এদিকে সাগর খেয়াল করে নাই খাদিজা যে তার পেছনে এসে দাঁড়িয়েছে। এমন সময় সাগরের বন্ধু রাকিব বলতে লাগলো, পুলিশ ম্যাডাম, আপনি এখানে কি করেন? রাকিবের মুখে পুলিশ ম্যাডাম নাম শুনতেই সাগর পেছনে তাকালো। পেছনে তাকাতেই তো পুরাই হতভাগ, কারণ খাদিজা রাগী ফেস নিয়ে তাকিয়ে আছে তার দিকে। সাগর তোত্তাতে তোত্তাতে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এখানে? আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আমি তো আপনাকে খুঁজতেই ছিলাম। চলেন একটু ওইদিকে যে কথা বলি। এই বলে সাগর চায়ের দোকান থেকে হালকা একটু বের হয়ে দিল ভোঁদড়। সাগরের পেছনে পেছনে খাদিজাও দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পরে সাগর দৌড়াতে দৌড়াতে চলে আসলো বাড়িতে। এদিকে খাদিজাও তার পিছু পিছু চলে আসলো বাসায়। খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মা, তুমি কে আর এখানে কি করো? আসলে আন্টি, আমি একটা পিচ্চি ছেলেকে দৌড়াতে দৌড়াতে এই বাসায় চলে এসেছি। আমার মনে হয় পিচ্চি ছেলেটা এই বাসায় থাকে। মানে তুমি কার কথা বলতেছো? সাগরের কথা?
সাগর কি করেছে মা? আমাকে একটু বলবে? আসলে আমার ছেলেটা একটু দুষ্ট তো, কার সাথে কি করতে হয় সে জানে না। আপনাকে বলা যাবে না, এটা পার্সোনাল ব্যাপার। আপনি একটু আপনার ছেলেকে ডেকে দেন, তার সাথে আমার কথা আছে। সাগর তো এখনো বাসায় আসে নাই, তো ডাকবো কি করে? আচ্ছা তুমি ঘরে এসে বসো, একটু পর সাগর হয়তো বাসায় আসবে। না, এখন বসার সময় নেই। আমি বাসায় চলে যাই, আর আপনার ছেলেকে সাবধান করে দেবেন, যদি রাস্তাঘাটে এরকম ফাজলামি করে তাহলে আমি তাকে জেলে নিতে বাধ্য হব। এই বলে খাদিজা চলে গেল তার বাসায়। এদিকে সাগর আড়াল থেকে বের হয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, আজকের মতো যে বেঁচে গেলাম, আজকের মতো তো বেঁচে গেলাম, কিন্তু কালকে যদি আবার আমাকে সামনে পাই তাহলে কি হবে? থাক, এসব আর ভাববো না, কালকেরটা কালকে দেখা যাবে। এখন ঘরে যাই, দেখি আম্মু কি বলে। সাগর কলিং বেল টিপ দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে রাগান্বিত গলায় বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, তুই ওই পুলিশ মেয়েটাকে কি করেছিস? সে বাসায় আসলো কেন? তাড়াতাড়ি বল কি করেছিস, না হলে তোকে আজকে বাসায় ঢুকতে দেব না। আর তোর আব্বু আসলে বলবো যে তুই পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছিস। আম্মু, তুমি কি যে বলো না, আসলে ওনাকে আমি কিছুই করি নাই। উনি প্রথমে আমাকে ডেকে নিয়ে আদরের সুরে বলেছে যে আমি নাকি অনেক পিচ্ছি, দেখতে গোলুমলু, আমাকে নাকি কিস করবে। তাই আমিও ওনার কাছে গেলাম, উনি আমাকে কিস করেছে, পরে আমি চলে এসেছি। সো এখানে আমি কি এমন করলাম? ও আচ্ছা, এ কথা। দাঁড়া, আরেকবার মেয়েটা আসুক, এমন বকা দেব আর কোনোদিন আমার ছেলের পিছনে ঘুরঘুর করবে না। যা বাবা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি টেবিলে। সাগর সিঁড়ি দিয়ে যেই উপরে যেতে যাবে এমন সময় সোফা থেকে সাগরের বড় বোন সিমি বলতে লাগলো, আম্মু, তোমার ছেলে যা বলেছে সব ডাহামিছা কথা। এদিকে আসো, আমি তোমাকে দেখাচ্ছি তোমার ছেলে কি করেছে ওই পুলিশ মেয়েটার সাথে। আপু, তুমি কি দেখাবে? আগে আমাকে একবার দেখাও, এরপর আম্মুকে না হয় দেখাবে। দেখতে চাস? এই দেখ। সকালে যে সাগর খাদিজার পেছনে চড় মেরেছে ওই ভিডিওটা সিমি তার ফোন থেকে সাগরকে দেখাচ্ছে। সাগর এটা দেখে পুরোই থ, সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় সাগর কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আপু, তুমি প্লিজ আম্মুকে এই ভিডিওটা দেখাবে না। তুমি যেটা বলবে আমি সেটাই করব, তবুও প্লিজ এই ভিডিওটা আম্মুকে দেখাবে না। ঠিক আছে, দেখাবো না, তবে একটা শর্ত আছে। যদি মানতে পারিস তাহলে আমি ওই ভিডিওটা কাউকে দেখাবো না। কি শর্ত বলো আগে শুনি, এরপর বলতেছি। আমাকে প্রতিদিন ফুচকা এনে দিতে হবে রাতের বেলা, আর আমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে বিকেলে। যদি পারিস তাহলে আমি এই ভিডিওটা আম্মুকে দেখাবো না। কিরে সিমি, তুই কিসের ভিডিওর কথা বলতেছিস? আর আমাকে যেন কি দেখাবি বললি? দেখা তো দেখি। আরে আম্মু, কিছু না। সিমি আপু তোমাকে কাল থেকে ঘুরতে নিয়ে যাব, আর আমার কাছে কিন্তু টাকা নেই, আমি তোমাকে কিছুই খাওয়াতে পারবো না। ঠিক আছে, তোর কিছুই খাওয়াতে হবে না, যা খরচ হবে সব আমি দিব। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়লো। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে সামির ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সামির বলতে লাগলো, শালা, পালিয়ে তো গেলি, লেডি পুলিশ কি তোকে ধরতে পেরেছে? আরে সালা, আমার সাথে দৌড়ে কেউ পারে নাকি? তবে লেডি পুলিশটা আমার বাসায় চলে এসেছিল, পরে আম্মুর কাছে বিচার দিয়ে গেছে। আম্মু আমাকে জিজ্ঞেস করছিল, তোরা তো জানিস আমার মাথায় কেমন বুদ্ধি, ওই বুদ্ধি কাজে লাগিয়ে আম্মুকে একটু বুঝিয়ে দিয়েছি। পরে আম্মু রেগে গিয়ে ওই মেয়েটাকে মনে মনে হয়তো অনেক বকা দিয়েছে। যাক, ভালো হয়েছে। তবে কালকে যাতে ওই লেডি পুলিশের সামনে না পড়িস, এটা মনে রাখিস। যদি একবার হাতের কবলে পাই তাহলে থানায় নিয়ে 14 শিখায় তো ঢুকাবে, সাথে এমন থেরাপি দিবে সারা জীবন মনে রাখবে। তবে মামা, আর যাই বলিস না কেন, মেয়েটার পাছা হয়তো লাল হয়ে গেছে। লাল হবে না আবার? কার হাতের চর খেয়েছে বলতে হবে তো, তাই না? সাগর আরো কিছুক্ষণ তার বন্ধুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় সিমি বলতে লাগলো, আচ্ছা আম্মু, একটা কথা বলো তো।
আমিও তো তোমার মেয়ে, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? আমি তো অনেক শান্তশিষ্ট, তাহলে সাগর এরকম বাদর হলো কিভাবে বলো তো আমাকে? আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, এই ছেলে আসলে কি আমার ভাই নাকি হাসপাতাল থেকে পাল্টিয়ে দিয়েছে। এটা আমিও জানি না। সাগর দিন দিন শুধু বাদর হচ্ছে। সাগর, ঠিকমতো পড়ালেখা কর, সামনে তোর আব্বুর অফিস দেখাশোনা করতে হবে। আমি এখন কোনো কিছু করতে পারবো না। পড়ালেখা শেষ করব, কয়েক বছর ঘোরাঘুরি করব, এরপর চাকরিতে জয়েন করব। এইসব কথা বলতেছে সবাই। অন্যদিকে খাদিজা গোসল শেষ করে তোয়ালে পরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তোয়ালেটা খুলতেই দেখতে পেল তার পেছনটা লাল হয়ে আছে, 5 আঙ্গুলে ছাপ লেগেছে পুরো। এটা দেখে খাদিজা বলতে লাগলো, ইস, এই পিচ্চি ছেলের হাতে এত জোর ভাবতেই পারি নাই। আমি যদি কাউকে একটা চড় দেই তাহলেও হয়তো এমন লাল হবে না, আর 5 আঙ্গুলের দাগও বসবে না। খাদিজা ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে খাবার দাবার করার জন্য এবং তারপরে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। পরের দিন সকাল 10টায় সাগর বসে আছে 3 রাস্তার মোড়ে বট গাছের নিচে। সেখানে সবাই আড্ডা দেয় তার বন্ধুরা। সাগর যেতেই সামির বলতে লাগলো, বন্ধু রেডি থাকিস দৌড় দেওয়ার জন্য, ওই দেখ আসতেছে। সাগর তার ব্যাগ রেখে যেই দৌড় দিতে যাবে এমন সময় খাদিজা খপ করে সাগরের শার্টের কলার ধরে ফেললো আর বলতে লাগলো, চান্দু, যতই বাড়ানোর চেষ্টা করো না কেন, আজকে আর ছাড়ছি না তোমাকে। এই ফাড়িয়া হ্যাংকাফটা নিয়েই আয় তো। আজকে এই পিচ্চিকে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন কোনো পুলিশের সাথে বেয়াদবি না করে। আম্মু আব্বু তোমরা কোথায়? আমাকে বাঁচাও, আমাকে পুলিশ ধরে নিয়ে যাইতেছে। প্লিজ তোমরা আমাকে বাঁচাও। আজকে আর তোকে কেউ বাঁচাবে না। আজকে তোর 14 গোষ্ঠীর শিক্ষা জেলের ভেতরে নিয়ে এমন থেরাপি দিব যাতে কোনোদিন কারোর সাথে এরকম আচরণ না করতে পারিস। আচ্ছা, থেরাপি যখন দিবেন তাহলে আমি কি আর একটা কাজ করতে পারি আপনার সাথে? তুই আবার কি শুনবি শুনি? ওই যে গতকালকে যেটা করলাম আজকেও সেটাই করব। একটু সাইড হয়ে দাঁড়ান, আমি ঠাস করে একটা মেরে দেই, পরে না হয় যা করার করবেন আমাকে। খাদিজা, এই ছেলেটা তো বেশ দুষ্টু। দুষ্টু বললেই ভুল হবে, এই ছেলেটা তো বেশ চালাক। হ্যাঁ, আমিও তো তাই দেখতেছি, অনেক চালাক। তবে আর চালাকি থাকবে না। এখন থানায় নিয়ে এমন থেরাপি দিব, মনে রাখবে সব সময়। এই বলে খাদিজা সাগরকে নিয়ে চলে গেল গাড়িতে। বেশ কিছুক্ষণ পর খাদিজা সাগরকে নিয়ে চলে আসলো থানায়। 14 শাখা জেলার ভেতরে সাগরকে নিয়ে যাওয়া হলো। বেশ কিছুক্ষণ পরে খাদিজা মোটা একটা লাঠি নিয়ে চলে আসলো 14 শাখা জেলের ভেতরে। লাঠিটা ঘোরাতে লাগলো তার হাতে আর বলতে লাগলো, কালকে আমার পাছায় চড় মেরেছিলি, মনে আছে? আমার পাছা লাল হয়ে গেছে, কাউকে কিছু বলতেও পারছি না। আর বলবোই বা কি করে? আমি একজন পুলিশ হয়ে পিচ্চি ছেলের একটা সামান্য চড় খেয়েছি, সে জায়গায় লাল হয়ে গেছে, ভাবতেই লজ্জা লাগতেছে আমার। সামান্য একটা মারলাম, আর একটা মারলে তো মনে হয় শোধবোধ হয়ে যাইতো, তাই না? দাঁড়া, তো শোধবোধ করতেছি আমি। এই বলে খাদিজা তার হাতের লাঠিটা দিয়ে সাগরকে পেটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পরে সাগর চিৎকার করতে লাগলো, ও মা গো, মরে গেলাম, ও আল্লাহ গো, বাঁচা গো আমাকে। এই মাইয়া তো দেখে অনেক ডেঞ্জারাস, আল্লাহ গো, এবারের মতো আমাকে বাঁচাই দাও। আমি আর কোনো দিন রেডি পুলিশের সামনে তো দূরে থাক, 10 কদম দূরে থাকবো, এই বলে দিলাম। 10 কদম দূরে থাকলে কিছুই হবে না। এখন আমি যা করব তোর সাথে, তুই কোনোদিনও ভাবতেও পারবি না যে আমি লেডি পুলিশ হয়ে এমন কিছু করতে পারি। এই বলে খাদিজা সাগরের প্যান্ট এক টেনে খুলে ফেলল। সাগরের নিচে শুধু একটা জাঙ্গিয়া পড়ে আছে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, ও মা, পিচ্চি দেখি জাহিঙ্গা পরে। যাক, এবার বুঝলাম পিচ্চি বড় হয়ে গেছে। এই তোর হাত সরা, তোর ওটা দেখবো আমি। আপনি তো বেশ লুচ্চা লুচ্চা। আমি ভাবছিলাম আপনি হয়তো ভালো হবেন, আপনি তো দেখে আমার চাইতেও আরো বেশি লুচ্চা। আপনি কি না আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে আমার টুনটুনি দেখতে চাইতেছেন? আমি আপনার নামে মামলা করব। আচ্ছা, কি মামলা করবি শুনি? এখানে তো অনেক মামলা আছে, যেমন গণধর্ষণ, নির্যাতন, নিপীড়ন আর ইত্যাদি ইত্যাদি মামলা আছে। তুই কোনটা করবি? তোকে আমি কি করেছি শুনি? আপনি আমাকে অত্যাচার করেছেন, আমার টুনটুনি দেখতে চাইছেন, আমি আপনার নামে মামলা করব আর বলবো
আমার টুনটুনি নিয়ে খেলা করেছেন। ঠিক আছে, যেহেতু তুই বলবি আমি তোর ওটা নিয়ে খেলা করেছি, তাহলে এক কাজ কর, আমি এখন তোর ওটা নিয়ে খেলা করব, তুই শুধু দেখ। এই বলে খাদিজা আরও একবার সামনে এগিয়ে গেল। সাগর তার 2 হাত দিয়ে টুনটুনি চেপে ধরলো আর বলতে লাগলো, না ম্যাডাম, প্লিজ কিছু করবেন না। আমি আপনার 2টা পায়ে পড়ি, আমি আপনার সাথে আর কোনো দিন এমন করব না। তা বললে তো হবে না, তুই যেহেতু আমার নামে মামলা করবি, সেহেতু আমি তোকে একটু নির্যাতন করেই নিই, তাহলে আরো বেশি ভালোভাবে মামলাটা আরো জমবে। আচ্ছা, আমি আপনার নামে কোনো মামলা করব না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই থাকেন। প্লিজ আপনার নামে কোনো মামলা করব না, আমাকে ছেড়ে দেন। আমি পিচ্ছি আলাবোলা মানুষ, আমাকে নিয়ে এমনটা করবেন না। আমি আপনার 2টা পায়ে পড়ি, প্লিজ এমনটা করবেন না। আচ্ছা, তোকে ছাড়তে পারি, একটা শর্ত মানতে পারবি তো? শর্তটা কি শর্ত আগে বলেন, এরপর বলতেছি। এখন আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করতে হবে, আর যখন যেখানেই দেখা হবে আমাদের, সেখানেই তুই আমাকে বউ বলে ডাকবি। আর যদি না ডাকিস তাহলে আবার তোকে জেলের ভেতরে এনে এমন থেরাপি দিব, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে আমার। এখন প্লিজ আমাকে ছেড়ে দেন। আরে ছাড়বো, আগে কাজটা কর, তারপর ছাড়তেছি। সাগর আস্তে করে খাদিজাকে দেখে এগিয়ে এলো। এদিকে খাদিজা সাগরের সামনে দাঁড়িয়ে আছে। খাদিজার ঠোঁটজোড়া অসম্ভব কাঁপাকাঁপি করছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে তার ঠোঁটজোড়া খাদিজার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। প্রায় 15 মিনিট পরে ফারিয়াটাকে খাদিজা এবং সাগরের হুঁশ ফিরল। আর কত রোম্যান্স করবি খাদিজা, তাড়াতাড়ি বের হও, স্যার চলে এসেছে। আর সাগরকে ছেড়ে দে, বেচারা অনেক ক্লান্ত মনে হচ্ছে, অনেক পিটাইছিস তুই তাকে। সাগর, ড্রেস পরে তাড়াতাড়ি চলে যায় এখান থেকে। আর শোন, আবার যদি এমন করিস কারোর সাথে, তাহলে কিন্তু সত্যি সত্যি তোর কপালে শনি আছে। আর কোনোদিন কারোর সাথে এমন করব না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। এই বলে সাগর তাড়াতাড়ি করে তার ড্রেস পরে চলে গেল বাইরে। যেই সাগর থানার ভিতর থেকে বের হতে যাবে এমন সময় ওসি বলতে লাগলো, আরে সাগর, তুমি এখানে কি করো? আঙ্কেল, তেমন কিছু করি না, আসলে একটু দরকার এসেছিলাম, এখন শেষ তাই চলে যাইতেছি। আচ্ছা, যাও তাহলে। আর তোমার আব্বুকে আমার কথা বললো। ঠিক আছে আঙ্কেল, বলবো। এখন তাহলে আমি যাই। বউ, এখন আমি গেলাম, কালকে দেখা হবে তোমার সাথে। বলে সাগর চলে গেল। এদিকে ওসি সাগরের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। সে কাকে বউ বলেছে এইটাই বুঝতে পারছে না। সামনে দাঁড়িয়ে আছে খাদিজা, ফারিয়া, রুমকি, ইতি আর শ্রাবণী। তাদেরকে উদ্দেশ্য করে ওসি বলতে লাগলো, ওই, তোমাদের মধ্যে সাগর কাকে বউ বলছে সত্যি করে বলো তো। যদি সত্যি না বলো তাহলে তোমার সবকটাকে চাকরি থেকে বের করে দেব। প্লিজ স্যার, হ্যাঁ এমন করবেন না। বলতেছি কাকে বলেছে। আসলে আমাদের কাউকেই বলে নাই, বলেছে খাদিজাকে। খাদিজা, সাগর তোমাকে বউ বলে ডেকেছে কেন? তুমি কি তাকে বিয়ে করছো? সে যে তোমাকে বউ বলে ডেকেছে। না স্যার, আমি তাকে বিয়ে করতে যাব কেন? আর সে তো একটা পিচ্চি ছেলে, হয়তো মজা করে বউ বলে ডেকেছে আমাকে। তোমার কথা বিশ্বাস করলাম, সে মজা করে বলেছে, তবে একটা কথা মনে রাখবে, এটা কিন্তু পিচ্চি ছেলে না, এটা হচ্ছে অনেক খাতারনাক একটা ছেলে। এক কথায় বলতে গেলে দুষ্টুর সেরা দুষ্টু। জি স্যার, আমি তাকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা স্যার, এখন তাহলে আমি বাসায় চলে যাই, আমার তো ডিউটি শেষ, আবার কালকে আসবো। ঠিক আছে, যাও তাহলে। খাদিজা চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই খাদিজার আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে বলতে লাগলো, খাদিজা, তুই তাড়াতাড়ি এসে পড়েছি, ভালোই হয়েছে। ভাবছিলাম আর তোকে ফোন দিব, চল আমরা চাচিদের বাসা থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। এই এলাকায় যে আমার চাচি আছে সেটা তুমি আমাকে আগে বলো নাই কেন? আরে আমি তো নিজেই জানতাম না, আজকে হঠাৎ মনে পড়লো তাই ফোন দিয়েছিলাম। পরে বললো যে এই এলাকায় থাকে, বাসার ঠিকানাও দিয়েছে। যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি এখানেই আছি। খাদিজা চলে গেল ফ্রেশ হতে। বেশ কিছুক্ষণ পরে খাদিজা চলে আসলো নিচে। তার আম্মুর সাথে চলে গেল তার চাচিদের বাসায়। বাসার সামনে আসতেই তো খাদিজা অবাক, কারণ এটা সাগরদের বাসা। খাদিজা মনে মনেই বলতে লাগলো, তার মানে সাগর আমার চাচাতো ভাই? না না, আমি কি আবল তাবল ভাবতেছি। এটা তো সাগরদের বাসা নাও হতে পারে, কারণ বাসাটা তো 4 তলা, হয়তো আমরা উপরের দিকে যাব। এইসব ভাবতেছে এমন সময় সিমি দরজা খুললো। খাদিজা এবং তার আম্মুকে দেখে বলতে লাগলো, আপনারা কে আর এখানে কি চান? তুমি সিমিনা? হ্যাঁ, আমি চিনি। আপনি আমাকে চিনেন কি করে? আমি তোমার রেহানা চাচি, একটু আগে ফোন দিয়েছিলাম। ও রেহনা চাচি, আপনি? ভিতরে আসেন, ভিতরে আসেন। আর এটা কি আপনার মেয়ে?
হ্যাঁ, এটা আমার মেয়ে খাদিজা, এটা হচ্ছে সিমি, তোর চাচাতো বোন। খাদিজা সিমির সাথে কিছুক্ষণ কথা বলে নিল। সবাই বসে আড্ডা দিতেছে। এদিকে সাগর তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় চলে আসলো বাসায়। বাসায় কলিং বেল দিতেই সিমি এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে ফিসফিস করে লাগলো, সাগর, তুই যে পুলিশ মেয়েটাকে চর মেরেছিলি সে বাসায় এসেছে আমাদের। সাগর কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, হঠাৎ উনি এসেছেন কেন এখানে? ওনার তো এখানে আসার কথা না। সাগর বাড়ির ভিতরে যেতেই দেখতে পেল খাদিজা পায়ের উপর পা তুলে টিভি দেখছে। সাগরকে দেখে খাদিজা কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কিরে তুই এখানে কি করিস? আমার পিছু পিছু চলে এসেছিস তাই না? আমি আপনার পিছু পিছু চলে আসি নাই, আপনি আমার পিছু পিছু চলে এসেছেন সেটা বলেন। আপনি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যান। সাগর, তুই কাকে বেরিয়ে যেতে বলছিস? এটা তো তোর চাচাতো বোন খাদিজা। ওরা রাজশাহী চলে গিয়েছিল, এখন এখানে সেটেল হয়ে গেছে একেবারে। ও আচ্ছা, এই কথা। আম্মু, আমি রুমে গেলাম। আর আমাকে ডাক দিবে না, আজকে শরীরটা খুব ব্যথা করতেছে। ব্যথা তো করবেই, যে মারা মেরেছি ব্যথা আবার না করে কিভাবে? এই বলে সাগর একবার খাদিজার দিকে তাকিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন দিল সামিরকে। সামির ফোনটা রিসিভ করতে বলতে লাগলো, কিরে, তুই না একটু আগে আমাদের সাথে থাকে বাসায় গেলে, এখন আবার ফোন দিলি কেন? বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা? অনেক বড় সমস্যা হয়েছে। ওই পুলিশ ম্যাডাম হচ্ছে আমার আপন চাচাতো বোন। আজকে আমি জানতে পারলাম এখন উনি আমাদের বাসায় আছে। কি করব কিছুই বুঝতেছি না। তাহলে তো তোর জন্য খুব ভালো হয়েছে। এই আরেকটা সুযোগ, তুই চাইলে আরেকটা চর মারতে পারিস। যেহেতু তোরা চাচাতো ভাই বোন, একটু মজা করে চর দিতে পারিস, এবার কিছু বলবে না। ঠিক বলেছিস, এবার এমনভাবে চর মারবো যাতে জায়গাটা এমনভাবে লাল হয়ে যায়, কাউকে না দেখাতে পারে। আমাকে আবার চর মারার প্ল্যান হচ্ছে তাই না? ঠিক আছে, দেখি তুই এবার কিভাবে আমাকে চর মারিস। এই বলে খাদিজা সাগরের রুমে প্রবেশ করলো। সাগর খাদিজাকে দেখে মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, আসেন তাহলে এখানে বসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ, বসেন এখানে। খাদিজা সাগরের পাশে বসে পড়ল। সাগর ফোনটা কেটে দিয়ে আস্তে করে বিছানা থেকে নেমে দরজাটা লাগিয়ে দিল। দরজাটা লাগাতেই খাদিজা বলতে লাগলো, কিরে দরজা লাগিয়েছিস কেন? আদর করবি নাকি আমাকে? আদর এখন করব না, তবে আমাকে জেলখানায় নিয়ে পেটানোর জন্য আপনাকে আরেকটা চর মারবো। সরাসরি বলে দিলাম এটা, দেখি আপনি আমার হাত থেকে কিভাবে বাঁচেন। এই বলে সাগর খাদিজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে খাদিজা আস্তে আস্তে করে বিছানার উপরে উঠে গেল। দুজন কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পরে খাদিজা সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে সাগরের উপরে উঠে গেল আর বলতে লাগলো, আমার সাথে লাগতে আসিস না সাগর, তোকে আমি এমন শিক্ষা দিব যাতে কোনোদিন আমার সাথে লাগতে পারবি না। আমি একজন পুলিশ অফিসার, আমি যদি চাই তোকে এক্ষুনি কিছু করতে পারি, কিন্তু তুই পিচ্চি মানুষ, তাই কিছু করব না, ছেড়ে দিলাম, তাই নে। এই বলে খাদিজা সাগরের উপর থেকে উঠতে যাবে, এমন সময় সাগর একটানে খাদিজাকে তার বুকের সাথে জড়িয়ে ধরল। এদিকে খাদিজা এক নজরে তাকিয়ে আছে সাগরের চোখের দিকে। সাগরও সেমভাবে তাকিয়ে আছে খাদিজার দিকে। দুজনের চোখ একে অপরের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে খাদিজা তাড়াতাড়ি উঠে চলে গেল নিচে। এদিকে সাগর ভাবতে লাগলো, হঠাৎ কি হলো আমার? আমি কিছু করতে পারলাম না কেন ম্যাডামকে? যাই হোক, ম্যাডামের শরীরের নরম স্পর্শ তো পেয়েছি, এটাই অনেক। খাদিজা সিঁড়ি দিয়ে নামতেছে, এমন সময় পেছন দিকে সিমি বলতে লাগলো, আচ্ছা খাদিজা, আমার ভাইকে তোমার কেমন লাগে? মানে আমার ভাই তো তোমার সাথে অনেক কিছু করে ফেলেছে, তোমার পাছায়ও চর মেরেছে। সিমির কথা শুনে খাদিজা বেশি লজ্জা পেয়ে গেল আর বলতে লাগলো, ওইটা তো সামান্য একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি যদি জানতাম সাগর আমার সাথে এমন করবে তাহলে আমি কখনোই সাগরকে এমন করতে দিতাম না। তবে এখন যদি এমন করে তাহলে আজকে যেমন 14 শিখের জেলের ভেতরে নিয়ে গিয়েছিলাম, ঠিক ওইভাবেই আবার নিয়ে গিয়ে কিছু ডান্ডা থেরাপি দিব। তুমি যতই কিছু করো না কেন, এই পিচ্চি একবার যেহেতু তোমার পিছে এসেছে, সে আর ছাড়তেছে না তোমাকে, এটা মনে রাখবে। কারণ সাগর আমার ভাই, আমি তাকে খুব ভালো করেই চিনি। সে একবার যার পেছনে লেগে যায় তাকে আর ছাড়ে না কখনোই। খাদিজা আর কিছু বলল না, চলে গেল নিচে। রাতে খাবার টেবিলে সবাই বসে আছে, সাগরও বসে আছে খাবার টেবিলে। সাগরের দিকে সামনে খাদিজা বসে আছে। সাগরের আম্মু সবাইকে খাবার দিতেছে। এদিকে খাদিজা বারবার সাগরকে খোঁজা দিতেছে টেবিলের নিচ থেকে। এমন সময়
সাগর হুট করে দাঁড়িয়ে গেল। সাগরকে দাঁড়াতে দেখে সিমি বলতে লাগলো, কি রে, কি হয়েছে? দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা নাকি? আপু, পানির গ্লাসটা দাও, পানি খাবো। এটা তো বসেও বলতে পারতি, দাঁড়াতে হয় নাকি? সিমি পানি দিয়ে দিল সাগরকে। এদিকে খাদিজা তো বেশ মজা পাইতেছে সাগরকে এভাবে অত্যাচার করে। খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় সাগর তার পা দিয়ে খাদিজাকে কেমন জোরে চিমটি কেটেছে। খাদিজা চিৎকার করে উঠল। আহাম্মু! খাদিজার এমন জোরে চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার খাদিজা, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? না চাচি, কিছু হয় নাই, এমনি চিৎকার করে উঠলাম আর কি। খাদিজা রেগে কটমট করতে করতে সাগরের দিকে তাকালো। এদিকে সাগর মিটিমিটি করে হাসতেছে। সিমি এটা খেয়াল করেছে। খাওয়া দাওয়া শেষ হতেই খাদিজা তার আম্মুকে নিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে সিমি সাগরের পাশে বসে আছে। এমন সময় সিমি বলতে লাগলো, সাগর, খাবার টেবিলে তুই খাদিজার পায়ে চিমটি কেটেছিস তাই না? আপু, চিমটি কাটছি। আর বলো না, খাবার খাওয়ার সেই শুরু থেকে আমাকে বিরক্ত করেই যাচ্ছে, তাই আমিও সুযোগ পেয়ে দিলাম একটা চিমটি। ভালো করেছিস, দিয়েছিস। এখন যা, গিয়ে ঘুমা, রাত হয়েছে অনেক। সাগর আর কিছু না বলে চলে গেল রুমে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল স্কুলে। কয়েকটা ক্লাস শেষ করে আবারও সেই আগের জায়গায় সবাই এসে আড্ডা দিতে লাগলো। আজকে সাগরদের সাথে তার বান্ধবী নীলিমা আর রাইসা আছে। রাইসা সাগরের হাত ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলতেছে। এমন সময় পিছন থেকে খাদিজা বলে উঠল, স্কুল ফাঁকি দিয়ে এখানে এসে প্রেম করা হচ্ছে তাই না? দাঁড়াও, তোমাদের আব্বু আম্মুকে আমি ফোন দিতেছি। তোমাদের আব্বু আম্মু আসুক, এরপর তোমাদেরকে ছাড়বো। এই যে বউ, আমরা এখানে প্রেম করতেছি না, আমরা এখানে আড্ডা দিতেছি। আর এই জায়গায় আমরা প্রতিদিন আড্ডা দেই, আপনি দেখেন না চোখে? সাগরের মুখে বউ ডাক শুনে সাগরের বন্ধু এবং বান্ধবীরা বেশ অবাক হলো। এদিকে খাদিজা কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, আড্ডা যেহেতু দিবে সেহেতু স্কুলেও দিতে পারতে। এভাবে বট গাছের নিচে এসে যদি আড্ডা দাও তাহলে আশেপাশের মানুষ কি বলবে? যাও, যেহেতু স্কুল থেকে চলে এসেছো সেহেতু সবাই বাসায় চলে যাও, বাসায় গিয়ে পড়তে বসো। আরে আপনি জানতো এখান থেকে? আমাদের কেন বিরক্ত করতেছেন? আমরা আপনাকে কি করেছি? যান এখান থেকে। কি বললি তুই সাগর? আরেকবার বলতো, আমার দিকে তাকা। সাগর খাদিজা চোখের দিকে তাকাতেই দেখতে পেল খাদিজার চোখ লাল টুকটুকে হয়ে আছে। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, না ম্যাডাম, আমরা চলে যাইতেছি, আপনি এভাবে রাগ দেখাবেন না প্লিজ, আপনি দেখতে অনেক সুন্দর। সাগর বেশ কিছুক্ষণ বাদ দিয়ে সবাইকে নিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। সাগরের রুমে সবাই বসে আছে। এমন সময় সাগরের বান্ধবী রাইসা বলতে লাগলো, কি রে সাগর, তুই ওই পুলিশ মেয়েটাকে ওই সময় বউ বলে ডাকলি কেন? আর বলিস না, ওই দিন অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। এরপর থেকে এই মেয়েটা আমার পিছু ছাড়তেছে না। পরে জানতে পারি যে এই মেয়েটা আমার চাচাতো বোন। চাচাতো বোন তাই কি হয়েছে? তাই বলে তোর উপর এইভাবে অত্যাচার করবে? এটা আমি মানতে পারবো না। দাঁড়িয়ে আমি ওনাকে ব্যবস্থা করছি, আব্বুকে বলে ওনাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতেছি। প্লিজ রাইসা, এমন করিস না। আমি খাদিজা ম্যাডামকে বুঝিয়ে বলবো না? ওনাকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে, একটা সুযোগ দিলাম তোকে, ওরা বুঝে বলবি। আর ও যদি না বোঝে তাহলে অন্য রাস্তা আছে আমার কাছে, এটা তুই ভালো করেই জানিস। হ্যাঁ, আমি এটা ভালো করেই জানি তুই যে কি করতে পারিস। আচ্ছা, এখন তোরা বস, আমি তোদের জন্য কিছু নিয়ে আসি নিচ থেকে। এই বলে সাগর চলে গেল নিচে। সবার জন্য কিছু খাবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল বাসায়। এদিকে খাদিজা বসে আছে তার কেবিনে। এমন সময় খাদিজার কেবিনে প্রবেশ করলো ফারিয়া আর বলতে লাগলো, কি রে খাদিজা, এত মনোযোগ দিয়ে কি ভাবতেছিস? সাগরের কথা ভাবতেছিস নাকি? ছেলেটা কিন্তু দেখছে ছোট হলেও তোর সাথে অনেক মানাবে। তা তো আমি বুঝলাম, কিন্তু কথা হচ্ছে সাগর আমার চাচাতো ভাই। মানে কি বলতেছিস? ওই পিচ্চি ছেলেটা তোর চাচাতো ভাই হলো কি করে? এতদিন তো তুই আমাকে কিছুই বলিস নাই। আরে বুদ্ধু, আমি নিজেই জানি না সাগর যে আমার চাচাতো ভাই। ওই দিন আম্মু আমাকে বলল যে এই এলাকায় আমাদের এক আত্মীয় থাকে। পরে তাদের বাসায় যাওয়ার পর বুঝলাম যে সাগর আমার চাচাতো ভাই। কিন্তু সাগর একটু লুচ্চা টাইপের, তাকে কিভাবে শায়েস্তা করা যায় একটা বুদ্ধি দে তো ফারিয়া। আমি আর কি বুদ্ধি দিব? সে যেহেতু একটু লজ্জা টাইপের, তাহলে তোকেও একটু লজ্জা টাইপের হতে হবে, তবে শুধু সাগরের কাছে।
অন্য কারোর কাছে না। সাগর যেটা কম চাইবে সেটা তুই বেশি করে করবি। বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, আর বলতে হবে না, বাকিটা আমি সেরে নিতে পারবো। এই তো ভালো মেয়ে, বুঝে গেছে। চল এখন চলে যাই, অফিস তো শেষ। খাদিজা আর ফারিয়া একসাথেই বেরিয়ে পড়লো। দুজন দুদিকে চলে গেল। খাদিজা চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। খাদিজাকে দেখে একটু মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, ভিতরে আয় মা, তোর জন্য অপেক্ষা করছিলাম। খাদিজা ভেতরে চলে যেতেই দেখতে পেল সবাই বসে আছে ড্রয়িং রুমে। এদিকে সাগর আর সিমি বসে বসে টিভি দেখতেছে। এমন সময় সিমি বলে উঠলো, সাগর, খাদিজা মনে হয় তোকে একটু একটু পছন্দ করতে লেগেছে। শোন, খাদিজা যতই তোর কাছে আসুক না কেন, তুই খাদিজাকে দূরে দূরে রাখবি। আপু, তোমার থেকে বুদ্ধি আমার কম না, বুঝেছ? ওনাকে এমন একটা শিক্ষা দিব যাতে আর কোনো দিন আমাকে কোনো কিছু না করতে পারে। ওই দিন আমাকে জেলে নিয়ে এমন মায়ের মারছে, আমি রাতে বিছানা থেকে উঠতে পারি নাই। এই তো ভালোভাবেই তাহলে মাইর দিয়েছে তোকে। এখন দেখা যাক তুই কি প্রতিশোধ নিস খাদিজার কাছ থেকে। সাগর আরও কিছুক্ষণ তার বোনের সাথে আড্ডা দিয়ে চলে গেল তার রুমে। বিছানায় বসে আছে এমন সময় রাইসার কল এলো। সাগর ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে রাইসা বলে উঠলো, কি রে সাগর, কি করিস? এই তো বসে আছি, তুই কি করিস? খাওয়া দাওয়া করছিস? আমিও বসে আছি, খাওয়া দাওয়া করলাম। সাগর কথা বলতেছে রাইসার সাথে। এমন সময় হঠাৎ খাদিজা এসে সাগরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোর লজ্জা করে না একটা বিবাহিত ছেলের সাথে কথা বলতে? এই মেয়ে, তুই কে রে? একবার সামনে আয়, এরপর তোকে দেখাচ্ছি আমি কি জিনিস। আমার বন্ধুর সাথে এমন কর, তাই না? তোকে এমন শিক্ষা দেবো, তারা একবার তোর আসল পরিচয়টা পেয়ে যায়। যা যা, দেখে নিবনি তুই কি করতে পারিস আমার। রাইসার আগে ফোনটা কেটে দিল। এদিকে খাদিজা একটা মুচকি হাসি দিয়ে সাগরের হাতে ফোনটা দিয়ে বলতে লাগলো, বেবি, তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলতেই পারবে না, আমি তোমার সাথে কথা বলতেই দেব না। এই মেয়ে, তুই কে যে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিবি না? আমাকে যেহেতু একবার তুই বউ বলে ডেকেই ফেলেছিস, সেহেতু এখন থেকে আমি তোর বউ। অন্য কোনো মেয়ের দিকে তোর তাকানো দূরে থাক। কথা বলতে দেখলেই 14 শিকের জেলের ভেতরে নিয়ে আদর করে ছেড়ে দেব। হ্যাঁ, বললেই হলো নাকি যে আমাকে 14 শিকা জেলের ভিতর নিয়ে যাওয়া হবে? ওই দিন তো ভয়ে ভয়ে চলে গেছিলাম, আজকে যাচ্ছি না, এটা মনে রাখিস। আচ্ছা সিমি, একটা কথা বলতো, তোর ভাই এমন কেন? আমি একটু আদর করতে চাইছিলাম, কিন্তু তোর ভাই তো দেখি অনেক রাগী মেজাজ দেখায় আমার সাথে। আমি যে তার সিনিয়র বউ, এটা সে মানতে রাজি না। সাগর, তুই এই মেয়েটাকে নিয়ে আমার সামনে থেকে চলে যা ভাই, না হলে এই মেয়েটা আজাইরা বকবক করতে করতে আমার মাথা খারাপ করে দিবে। এমনিতেই আমার মাথা ব্যথা করতেছে। প্লিজ ভাই, তুই এই মেয়েটাকে নিয়ে এখন চলে যা। চলো বেবি, আমরা ছাদে গিয়ে আড্ডা দিই। এই বলে সাগর চলে গেল নিচে। সিমির পাশে বসে আছে সাগর। এমন সময় খাদিজা এসে সাগরের পাশে বসতে বসতেই সিমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আপনি কি আসলে একজন লেডি পুলিশ অফিসার নাকি একটা ডাইনি? বলেন তো আমাকে। আমার হাতের অবস্থা কি করেছেন একবার তাকিয়ে দেখেন। ইস, আমি আমার পিচ্চি বরের হাতটা কি করে ফেললাম। সরি, আমি দেখি নাই। এবারের মতো মাফ করে দাও আমাকে, আর কখনোই এমন করব না তোমার সাথে। আপনাকে দেখতে মন চাইতেছে না এখন আর আমার। একদিকে তো আমার অনেক ঘুম পাইতেছে, অন্যদিকে আপনার এসব আজাইরা পেঁচাল আমার সহ্যই হচ্ছে না। ঠিক আছে, তোমাকে রুমে দিয়ে আমি আমার বাসায় চলে যাই। যেহেতু তোমার ঘুম পাইছে অনেক, সেহেতু তুমি ঘুমাও। আমি আমার পিচ্চি বরটাকে কষ্ট দিতে চাই না। এই বলে খাদিজা সাগরকে আবারও নিয়ে চলে আসলো সাগরের রুমে। ভালোভাবে সাগরকে শুইয়ে দিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে সাগর মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটা সত্যি অদ্ভুত, কখন যে কি করে সে নিজেই জানে না। যাক, ওনার কথা আমি ভেবে কি করব। আমি ঘুমাই, কালকে আবার স্কুলে যাইতে হবে। কি রে সাগর, কাউকে ফোনটা দিয়ে কথা কে বলেছে রে? কি আর বলবে, ওই যে লেডি পুলিশ অফিসার, উনি ছাড়া তো আর কেউ নেই এভাবে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তোকে উল্টাপাল্টা বলার। ওই সময় যদি সামনে পাইতাম না ওই মেয়েটাকে, তাহলে কি করতাম সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মেয়েটা কয়েকদিন ধরে অনেক কিছু করেছে, আমি শুধু চুপচাপ সহ্য করতেছি। থাক, বাদ দে সব কথা। সে আমার চাচাতো বোন, সে আমার সাথে এমন করবে না, কার সাথে করবে বলতো? সে এমন করেছে, এটা একটা লিমিট আছে বুঝছিস।
আমি তো বান্ধবী, সে তোর কাছ থেকে ফোনটা কিভাবে কেড়ে নেয়, আমার সাথে এইভাবে কথা বলতে পারে? ভদ্রতা মনে হয় শিখে নাই, তাই না রে? আমাকে ভদ্রতা শিখাইছে, তোমাকে ভদ্রতা শিখায় নাই? রাস্তাঘাটে যখন তখন সাগরের হাত ধরে ঘুরাঘুরি করো, মানুষ কি বলবে? মানুষ যা খুশি তাই বলুক, তাতে আপনার কি? আর আপনি এখানে এসেছেন কেন? আপনাকে এখানে আসতে কে বলেছে? আমি আমার পিচ্চি বরের কাছে এসেছি। সাগরের দিকে আসো, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, প্লিজ বেবি আসো। দেখ সাগর, তুই যদি এখান থেকে উঠে এক পা সামনে এগিয়ে যাস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। সাগর, তুমি এই মেয়েটার কথা শুনো না, তুমি প্লিজ আমার কাছে চলে আসো, আমি তোমাকে অনেক আদর করব। আসো বেবি, কাছে আসো। সাগর, তোকে বারণ করছি না, যাতে এই মেয়েটা চাইতে আমি বেশি আদর করব। তুই যেভাবে খুশি সেভাবে দেখতে পাইস, আমি তোকে বাধা দেবো না। সাগর বেবি, তোমার বান্ধবীকে বলে দাও তুমি শুধু আমার, শুধুই আমার, অন্য কারণ না। সাগর ভাই, তুই তো পড়ে গেছিস মাইনকা চিপায়। এখন কি করবি? এই দুজনের হাত থেকে কিভাবে রেহাই পাবি সেটা চিন্তা কর। তাই তো দেখতেছি রে সামির, এখন আমি কিভাবে কি করি তুই একটা বুদ্ধি দে প্লিজ বন্ধু। শোন, তুই এক কাজ কর, তুই দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে দে, আর চল আমরা এইখান থেকে দৌড়ে পালিয়ে যাই। একদম রাইট কথা বলেছিস, আমি ওদের দুজনকে ঝগড়া লাগিয়ে দিই, আর তুই রেডি থাক দৌড় দেওয়ার জন্য। এই বলে সাগর রাইসা এবং খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোমরা দুইজন একটু থামো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, আমার কথাগুলো শোনো, এরপর না হয় ঝগড়া করবে। তুই এবার কি বলবি বল, তাড়াতাড়ি বল। আমাকে যদি পেতেই হয় তোমাদের, তাহলে তোমরা দুজনে এক কাজ করো, দেখি কে কার চুল ছিঁড়তে পারে, বেশি যে ছিঁড়তে পারবে আমি তার। সাগরের কথা শেষ না হতেই দুজন দুজনের চুল ধরে টানাটানি করতে লাগলো। এদিকে সাগর ফাঁক পেয়ে দিল ভৌদর, এক দৌড়ে চলে আসলো স্কুলের বাইরে। সাগর আর সামির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর বলতেছে, কি মাইনকার চিপায় পড়লাম আল্লাহ, এবার দুজন থেকে কিভাবে রক্ষা পাবো আমি? যেখানেই যাব সেখানেই তো দুজনেই থাকবে, যেখানে যাব সেখানেই তো দুজন থাকবেই, এখন কিভাবে কি করি? সামির, তুই একটা বুদ্ধি দে ভাই আমাকে। সাগর, তুই এক কাজ কর ভাই, তুই কয়েকদিনের জন্য এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা, দেখবি সব এমনিতেই ঠিক হয়ে গেছে। শালা, তুই আর কোনো কথা খুঁজে পাস না, আমি এই এলাকা ছেড়ে যাব না, যা হবার হয়ে যাক, তবুও আমি এলাকায় ছেড়ে যাব না। আমার কাছে ভালো একটা প্ল্যান আছে, শুনতে হলে প্ল্যানটা? হ্যাঁ বল তাহলে শুনি, তোর কি প্ল্যান? সাগর সামিরকে সবকিছু বলতে লাগলো। সব কথা শেষ হতেই সামির তার নিজের হাতে হাততালি দিয়ে বলতে লাগলো, এই তো আমার পিচ্চি বন্ধুকে বলেছে আমার বন্ধুর মাথায় বুদ্ধি নেই, আমি তো দেখি আমার বন্ধুর মাথায় অনেক বুদ্ধি। সাগর, তুই যেটা বলেছিস এটাই কর, দেখ কি হয় সামনে। হ্যাঁ, এটাই করতে হবে, না হলে কিছু করা যাবে না। সাগর আবারও চলে আসলো স্কুল মাঠে, এসে দেখে এখনো দুজন দুজনের চুল ধরেই টানাটানি করতেছে। এমন সময় সাগর আবারও বলে উঠলো তাদের উদ্দেশ্যে, হয়েছে হয়েছে, আর চুল ধরে টানাটানি করতে হবে না, এখন আমার কথা শোনো তোমরা। রাইসা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? আর খাদিজা আপু, আপনি তো আমার চাচাতো বোন, মানে কাজিন। আপনি আমার কাজিন হয়ে আমাকে নিয়ে এইভাবে টানাটানি করতেছেন কেন? আর রাইসা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে নিয়ে টানাটানি করতেছিস কেন? আমি কি চলে যাইতেছি নাকি কোথাও? দেখ সাগর, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তোকে বেস্ট ফ্রেন্ডের চোখে দেখি না, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। আর এই মাইয়া কোথা থেকে ওই এসে জোরে বসে তোর সাথে আমি সেই ছোটবেলা থেকে পড়ালেখা করছি এসেছি, আর এই মেয়ে তো মাত্র 2 দিন হয়েছে এখানে এসে, এরপর থেকে তুই কেমন পাল্টে গেছিস। আমি এই মেয়েকে দেখে নেব, তুই যদি আমার না হোস আমি তোকে কাউকে হতে দেবো না, এটা মনে রাখিস। ঠিক আছে, দেখা যাবে সাগর কাকে বিয়ে করে আর কাকে বিয়ে করে না। এই সাগর, চল বাসায় যাবি আমার সাথে। আমি কারোর সাথেই বাসায় যাব না, তোমরা তোমাদের মতো চলে যাও। আর একটা কথা, আমাকে নিয়ে আর যেন কোনো কিছু না শুনি তোমাদের মধ্যে। আমি তোমাদের দুজনের থেকে কাউকেই বিয়ে করতে পারবো না, সো আমাকে নিয়ে এতটা মাতামাতি না করলেও চলবে। সময় হলেই দেখা যাবে কে কাকে বিয়ে করে। আর রাইসা, তুমি সাগরের বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে কিছু বললাম না, আর না হলে এতক্ষণে তোমার শুধু চুল টেনেছি, একটাও চুল ছিঁড়ি নাই। আমি নরসিংদীর মাইয়া, আমাকে চেনো না তুমি।
একবার যাকে ধরি তাকে আর ছাড়ি না, এটা বেশ ভালো করেই জানে সবাই। তুমি নরসিংদী মায়ে, এটা সবাই জানে তাই না? আমি কি উগান্ডা থেকে এসে জুড়ে বসেছি? আমার 14 গোষ্ঠী জন্ম নরসিংদীতে, আর আমি মাত্র কয়েকদিন হলো তুমি এখানে এসেছো, বলছো তুমি এখন নরসিংদীর মাইয়া। দুজন আবারও তর্কাতর্কি করতে লাগলো। এদিকে সাগর মাথায় হাত দিয়ে বসে পড়লো। সে কি করবে কিছুই বুঝতেছে না। একবার রাইসার দিকে তাকাচ্ছে, আরেকবার খাদিজার দিকে তাকাচ্ছে। এদিকে সামির দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতেছে আর সাগরকে উদ্দেশ্য করে বলতেছে, সাগর, এখন যদি আমার কাছে একটা ফোন হতো তাহলে ওদের দুজনের ঝগড়ার ভিডিওটা পুরো ফেসবুকে ভাইরাল করে দিতাম। জানিস তো এসব ভিডিও কতটা ভাইরাল হয়? আমি আছি মাইন্ডকার চিপাই, আর তুই কি না ভিডিও ভাইরাল নিয়ে কথা বলতেছিস? শালা তুই আর ভালো হলি না। তো আর কি বলবো বলতো? ওদের দুজনের ঝগড়া দেখবো নাকি তোর কথা শুনবো? রাইসা, তুই কি শুরু করেছিস বলতো? যা বাসায় যা, গিয়ে ঠান্ডা বরফ মাথায় দিয়ে বসে থাক, দেখবি মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর পুলিশ ম্যাম, আপনিও বাসায় গিয়ে সেম কাজ করেন। আর সাগর, তুই ভাই বাসায় চলে যা, তোর জন্য এখানে অনেক লোক জমা হয়ে গেছে, আশেপাশে তাকিয়ে দেখ। সাগর আশেপাশে তাকাতেই দেখতে পেল সবাই তাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাগর তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সিমি এসে দরজা খুলে দিল। সাগরকে চিন্তিত দেখে বলতে লাগলো, কি রে সাগর, কি হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্কুলে কি কিছু হয়েছে নাকি? আর বলো না আপু, স্কুলে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি দেখলে বুঝতে পারতে। একদিকে রাইসা আমাকে নিয়ে টানাটানি করতেছে, অন্যদিকে খাদিজা আমাকে নিয়ে টানাটানি করতেছে। আমি এখন কোথায় যাব বলো তো? ভালোই হয়েছে, তুই এক কাজ কর, যেহেতু দুইজন তোকে নিয়ে টানাটানি করতেছে সেহেতু তুই দুইজনের সাথেই প্রেম কর, পরে দুজনকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি। একজন হচ্ছে লেডি পুলিশ, অন্যজন হচ্ছে এসআইয়ের মেয়ে। সো আপু, তুমি একটু বুঝে শুনে কথা বলো। ওরা যদি একবার আমার উপর হামলা করে তাহলে 14 শিখা কেন 48 শিখা জেলের ভিতর নিয়ে আমাকে উদাম কেলানি কেলাবে। সো একটু ভেবেচিন্তে কথা বলো। আমি আর কি বলবো, তোর যা খুশি সেটা কর, আমি আর কিছুই বলতে পারবো না এখানে। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় সাগরের রুমে প্রবেশ করলো খাদিজা। খাদিজাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কি করেন? আপনাকে না বারণ করেছি এখানে না আসার জন্য, তবুও এখানে এসেছেন কেন? বেবি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, তাই তো চলে এসেছি। প্লিজ বেবি, আমার সাথে এমন করো না, আমি তোমাকে অনেক 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 আদর দিব। এমন আদর দরকার নেই আমার, আপনি প্লিজ আপনার বাসায় চলে যান, আমাকে একা থাকতে দেন প্লিজ। আমি আপনার 2টা পায়ে পড়ি, আমাকে একা থাকতে দেন। ঠিক আছে, তুমি একা থাকো, তবে একটা কথা, ওই ডাইনি রাইসা যাতে তোমার কাছে না আসে সেদিকে খেয়াল রাখবে, আর যদি আসে তাহলে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবো আমি। যাই এখন বেবি। খাদিজা চলে গেল। এদিকে সাগর ভয়ে কান্না করে দিল। সে কি আর বলবে, তার যে কিছুই বলার নেই। সাগর কান্না করতে করতে ঘুমিয়ে গেল। এদিকে রাইসা বসে আছে তার রুমে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, কিরে রাইসা, তোর কি হয়েছে? এভাবে গোমরা মুখ করে বসে আছিস কেন? তেমন কিছুই হয়নি, এমনিতে গোমরাম করে বসে আছি। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ আম্মু, তুমি চলে যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। রাইসার আম্মু আর কিছু না বলেই চলে গেল। এদিকে রাইসা বসে আছে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বান্ধবী মিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিম বলতে লাগলো, রাইসা, তুই শুধু শুধু সাগরের পিছনে পড়ে আছিস। তোকে যে অন্য একজন মন থেকে এতটা ভালোবাসে আগে জানতাম না। মিম তুই কি বলতেছিস? আমি কি তোর কোনো কথাই বুঝছি না, প্লিজ একটু খুলে বল কি হয়েছে। সামির তোকে খুব ভালোবাসে, তোর জন্য সে আজকে হাতও কেটেছে। আমি দেখেছি এটা, কিন্তু সে কাউকে দেখায় নাই। সামির সত্যি তোকে অনেক ভালোবাসে রে রাইসা, তুই প্লিজ সামিকে কষ্ট দিস না। আচ্ছা তুই এখন কোথায় আছিস সামির? কোথায় আছিস তুই? আমাকে একটা লোকেশন বল, আমি সেই লোকেশনে আসছি, তুই সামিরকে নিয়ে থাকিস। ঠিক আছে, তুই আয়, আমি সামিরকে নিয়ে বসে আছি। দেখ, তোকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছি ঠিকানাটা। মিম আর সামির বসে আছে কফি শপে। এমন সময় সামির বলতে লাগলো, কি রে মিম, তুই আমাকে এখানে বসিয়ে রেখেছিস কেন? কি হয়েছে আমাকে বলতো,
আমি তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। প্লিজ তুই একটু খুলে বল। একটু অপেক্ষা কর, তোর জন্য একটা সারপ্রাইজ আসতেছে, অনেক বড় সারপ্রাইজ। মিম আর সামির বসে কফি খাচ্ছে। এদিকে রাইসা নীল একটা শাড়ি পরে চলে আসলো সেই কফি শপে। রাইসাকে দেখে সামির এক পলক তাকিয়ে থাকে আর রাইসার দিকে। এদিকে রাইসা একেবারে সামিরের কাছে চলে আসলো আর বলতে লাগলো, স্বামীর আমাকে কেমন লাগছে রে? পুরাই একটা নীল পরীর মতো লাগতেছে। হঠাৎ এত সুন্দর করে সেজে এসেছিস কেন রাইসা? কাউকে নিয়ে ঘুরতে যাবি নাকি? না, কাউকে নিয়ে ঘুরতে যাবো না, কিন্তু আমার একজনকে খুব ভালোবাসে। মন থেকে বলতে পারছি না, সে আমার জন্য হাত কেটেছে। রাইসার কথা শুনে সামির থতমত খেয়ে গেল আর মনে মনেই বলতে লাগলো, কি ব্যাপার? আমি যে হাত কেটেছি এটা তো একমাত্র আমি ছাড়া অন্য কেউ জানে না। তাহলে রাইসা জানে কিভাবে? রাইসাকে একবার জিজ্ঞেস করি, দেখি কি বলে। এই বলে সামির রাইসাকে বলতে লাগলো, কিরে রাইসা, তোর জন্য আবার কি হাত কাটবে? নামটা বল, শুনি দেখি কে সেই ভাগ্যবতী ছেলে যে তোর জন্য হাত কেটেছে। তুই আমাকে ভালোবাসি এটা আগে বলিস নাই কেন? আগে বলে তো এমন কিছুই হতো না। আরে আরে, হাত কেটেছিস কেন? দেখি কতটুকু কেটেছিস। এই বলে রাইসা সামিরের হাত থেকে শার্টের কলারটা একটু উপরে ওঠাতেই দেখতে পেল অনেকটা কাটা। রাইসা এটা দেখে সামিরকে আরো কয়েকটা চড় মেরে দিল আর বলতে লাগলো, এখন আমাকে প্রপোজ কর তাড়াতাড়ি করে। যদি প্রপোজ না করিস তাহলে কিন্তু তোর খবর আছে। এখন তো এখানে ফুল নেই, তাহলে কিভাবে প্রপোজ করব আমি তোকে? ফুল নেই তো কি হয়েছে, আমার হাতে তো ফুল আছে। এই নে, ফুল তোর জন্য নিয়ে এসেছি। নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। এতদিন কাউকে কিছু বলি নাই, তুই বারণ করেছিস বলে আজকে মিমকে দিয়ে আমি এটা বলাতে বাধ্য হয়েছি। তার মানে সাগর, তুইও জানিস স্বামীর আমাকে ভালোবাসে? হ্যাঁ জানতাম, কিন্তু এতদিন বলি নাই। ভাবছিলাম সামির এতদিন তোকে বলে দিবে, কিন্তু শালা হাদারাম কিছুই বলে নাই। আর এইদিকে তুই আমাকে নিয়ে পড়ে আছিস। আমি তোকে বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কোনো কিছুই ভাবি নাই কখনো, আর ভাবতেও চাই না আমি। কি রে, দাঁড়িয়ে কি দেখতেছিস? প্রপোজ কর শালা। সামির হাঁটু গেড়ে নায়কের মতো করে প্রপোজ করতে লাগলো রাইসাকে। বেশ কিছুক্ষণ ডায়লগ বলার পর প্রপোজটা করেই দিল। প্রপোজ করা শেষ হতেই সবাই আনন্দে হাততালি দিল। রাতে খাওয়া দাওয়া করে সবাই চলে গেল বাসায়। সাগর তার রুমে প্রবেশ করতেই দেখতে পেল খাদিজা শুয়ে আছে। খাদিজাকে শুয়ে থাকতে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার রুমে শুয়ে আছেন কেন? আপনি আমার রুমে যান। আমার রুমে অপরিচিত কারো জায়গা নেই, আপনি আপনার রুমে চলে যান। খাদিজা বিছানা থেকে নেমে সাগরের সামনে এসে সাগরকে জোরে একটা ধাক্কা দিয়ে তার বিছানায় ফেলে দিল। খাদিজা আস্তে আস্তে করে তার জামাটা খুলতে লাগলো। জামাটা খোলা শেষ হতেই সাগর হাঁ করে তাকিয়ে আছে খাদিজার দিকে। এদিকে খাদিজা সাগরের পেটের উপরে এসে বসে পড়লো আর বলতে লাগলো, এই নাও, এখান থেকে কোনটা খাবে খেতে থাকো, তোমাকে আমি আর বাধা দেব না। রাইসা যেহেতু তোমাকে সব কিছু দেখাতে পারবে, সেহেতু আমি তো তোমার বউ হব, আমি কেন তোমাকে দেখাতে পারবো না? এই নাও, তোমার যা খুশি তা করো। সাগর তার দুই হাত দিয়ে খাদিজার পম্পম সাগর তাকে টাচ করতে লাগলো। বেশ জোরেই টাচ করতে লাগলো। এটাতে খাদিজা একটু ব্যথা পেয়ে বলতে লাগলো, সাগর ব্যথা পাই, প্লিজ আস্তে টেপো। আমি এমনিতেই পিচ্ছি মানুষ, আবার বলতেছো আস্তে টিপার জন্য? না, আমি পারবো না আস্তে টিপতে। আর তুমি তো একজন পুলিশ অফিসার, তোমাকে তো ট্রেনিং দিয়েছে, সো তুমি এত ব্যথা পাও কেন? ব্যথা পাবো না তো কি করব? তুমি যেভাবে টিপে ধরেছো এভাবে সবাই ব্যথা পায়, আর এমনিতেই আমারগুলো একটু ছোট, সো ব্যথা তো পাবোই, তাই না? সমস্যা নেই, ছোট তো কি হয়েছে, আমি টিপে টিপে বড় করে দিব। কি বলো জান পাখি? সাগরের কথা শুনে খাদিজা সাগরের বুকে মুখ লুকালো। এভাবেই বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর আস্তে আস্তে করে খাদিজাকে টানতে টানতে খাদিজার ছোট জোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ অন্তরঙ্গ সময় পার করার পরে সাগর খাদিজাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, জামাটা পরে নাও, আর দেখাতে হবে না, যা দেখার দেখে নিয়েছি। আমার বউটার পমপম একটু ছোট, সমস্যা নেই, আমিও ছোট মানুষ, আমিও বড় হব, আর তোমার পমপম বড় হবে। হা হা হা। সাগরের উপর থেকে উঠে জামাটা পরে নিল। বেশ কিছুক্ষণ পর খাদিজা বলতে লাগলো,
আচ্ছা তুমি তাহলে এখানে থাকো, আমি আমাদের বাসায় চলে যাই, খুব ঘুম পাইছে, কালকে আবার অফিসে যাইতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে যাও তাহলে, আর যাওয়ার আগে আমাকে একটা চুমু দিয়ে যাও। খাদিজা সাগরের ঠোঁট জোড়াতে আবারও কামড়ে ধরল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে খাদিজা দৌড়ে চলে গেল তাদের বাসায়। এদিকে সিমি সাগরের ঘরে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, বেশ মজাই তো হচ্ছে, তাই না রে সাগর? সিনিয়র পুলিশ চাচাতো বোন, এর আদর মজা হবে না? চালিয়ে যা চালিয়ে যা, কিছু বললাম না। কি বলবে? আর কয়েকদিন পর দেখবে সিনিয়র চাচাতো বোন মানে খাদিজার বেবি হয়ে গেছে, আর বেবির বাবা হয়ে যাব আমি। তখন তো আরও কিছু বলতে পারবে না, তখন হয়ে যাবে তুমি ফুপি। সাগর, মুখ সামলে কথা বলিস, বুঝেছিস? যাই এখন গিয়ে ঘুমাই, তোর আজাইরা প্যাচাল শুনতে ভালো লাগে না। এ বলেই সিমি চলে গেল তার রুমে। এদিকে সাগর ফ্রেশ হয়ে আবারও এসে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। পরের দিন সকাল 10টা। সাগর দাঁড়িয়ে আছে বটগাছের নিচে, সবার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় সাগর দেখতে পেল সামির আর রাইসা হাত ধরে এদিকে আসছে। দুজনের সামনে আসতেই সাগর হাততালি দিয়ে বলতে লাগলো, রাইসা, দেখেছিস তোকে কতটা ভালোবাসে সামির, আর তুই কিনা আমার মতো পিচ্ছি ছেলের পিছনে পড়ে আসিস। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এমনিতেই ঠিক আছি। হ্যাঁ জানি, প্রতিদিন রাতে যদি খদিজার লিপ কিস আবার আদর খাস তাহলে তো ঠিক থাকবেই। যাক, আর কিছু বললাম না, চল তাড়াতাড়ি স্কুলে যাই, ক্লাস হয়ে যাবে শুরু, আর 10 মিনিট বাকি আছে। হ্যাঁ চল তাড়াতাড়ি। এই বলে সাগর সবাইকে নিয়ে চলে গেল স্কুলে। বেশ কয়েকটা ক্লাস শেষ করে সাগর বাইরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, আজকে আমাদের রাইসা পার্টি দিবে। তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। কি বলিস রাইসা, পার্টি দিবি না? বাকি আবার না দেখবে, তাড়াতাড়ি চল, কাছে যাই না। এই বলে সবাই চলে গেল কাচ্চি ডাইনে। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। আড্ডা দিয়ে বিল দিয়ে চলে আসলো বাইরে। এমন সময় সাগর দেখতে পেল খাদিজা একটা ছেলের হাত ধরে কোথায় যেন যাইতেছে। সাগর রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, আমি একটু বাসায় যাই রে, ভালো লাগতেছে না। ঠিক আছে, তুই বাসায় চলে যা, ফোন দিস আমাকে বাসায় গিয়ে। ঠিক আছে, ফোন দিব নে, যাই এখন। এই বলে সাগর তাড়াতাড়ি করে খাদিজার পিছু নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর খাদিজা আর ছেলেটা একটা হোটেলে ঢুকলো। এটা দেখে সাগর কিছুটা সন্দেহ করলো। সাগরও তাদের পেছনে পেছনে হোটেলে ঢুকলো। এদিকে খাদিজা কথা বলতেছে ম্যানেজারের সাথে। বেশ কিছুক্ষণ কথা বলার পর খাদিজা একটা রুমের চাবি এবং ছেলেটাকে নিয়ে চলে গেল সেই রুমে। এদিকে সাগরের বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সিমি এসে দরজা খুলে দিল। সাগর কিছুই না বলেই চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো আর ভাবতে লাগলো, খাদিজা আমার সাথে এত বড় একটা চিটারি করতে পারলো না, এ হতে পারে না। আমি খাদিজাকে দেখে নিব, আমি দেখে নিব খাদিজাকে। এইসব বলতে বলতেই সাগর ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠলো রাত 11টায়। নিচে নামতেই দেখতে পেল খাদিজা বসে সবার সাথে গল্প করতেছে। এটা দেখে সাগর ওইখানে না গিয়ে সোজা চলে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। সাগরের হঠাৎ কেমন আচরণ দেখে খাদিজা বেশ অবাক হলো। তাড়াতাড়ি করে চলে আসলো সাগরের রুমে। সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সাগর, তোমার কি হয়েছে? তুমি নিচ থেকে এইভাবে চলে আসলে কেন? এইভাবে আসার তো কোনো কথা না তোমার। প্লিজ খাদিজা, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দেখতে ঘৃণা লাগছে আমার। কি করে পারলে তুমি আমার সাথে এমনটা করতে? কি আমি তোমার সাথে কি করেছি সাগর, একটু খুলে বলবে যে আমি তোমার সাথে কি করেছি? করো নাই আজকে? আমি নিজ চোখে দেখেছি তুমি একটা ছেলে নিয়ে হোটেলে প্রবেশ করেছো, আবার ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলে একটা রুম নিয়েছো। তা ছেলেটার সাথে কি আকাম করলে শুনি? সাগর, তোমার মন মানসিকতা এতটা নীচ হতে পারে তা আমি জানতাম না। আমি ভাবছি তুমি যেহেতু পিচ্ছি আমি তোমাকে আদর করতে করতে বড় করব, কিন্তু তোমার মন মানসিকতা দেখি অনেকটাই নিচু। যা এখন বুঝলাম, নিজের আপন ভাইকে নিয়ে যদি কোথাও ঘুরতে না যেতে পারি তাহলে আর কি বলবো। খাদিজা যেই চলে যেতে যাবে এমন সময় সাগর খাদিজাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি খাদিজা, আমি জানতাম না ওইটা যে তোমার ভাই। জানলে কখনোই তোমাকে এমন কথা বলতাম না। প্লিজ জান, মাফ করে দাও আমাকে এবারের মতো। কোনো মাফ নেই তোমার, কোনো মাফ নেই। ছাড়ো আমাকে, আমি চলে যাব এখন আমাদের বাসায়।
না, ছাড়বো না। তুমি আজকে আমার রুমে থাকবে। বলে সাগর খাদিজাকে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে করে সাগর খাদিজার উপরে শুয়ে পড়ল। খাদিজার ঠোঁটের সাথে সাগরের ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ কিস করার পরে খাদিজার মনটা একটু শান্ত হলো আর বলতে লাগলো, আমি আর একা একা থাকতে পারবো না, প্লিজ কালকে চাচিকে বলো চলো আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে চলো কালকে সকালেই আব্বু আম্মুকে বলে আমরা বিয়ে করে ফেলি। পারিবারিকভাবে বিয়ে করব, যাতে কোনো অনুষ্ঠান না করতে হয়। হ্যাঁ, আমিও এটাই ভাবছি, কোনো অনুষ্ঠান করব না। এখন চলো ঘুমাই তাহলে। এই বলে খাদিজা সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর, খাদিজা এবং তাদের দুই পরিবার বসে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, চাচা চাচি, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ খাদিজা, বলো কি বলবে? আমি আজকে সাগরকে বিয়ে করতে চাই, আপনারা সকল কিছুর ব্যবস্থা করেন। কি বলছো এসব খাদিজা? আজকে কিভাবে বিয়ে হবে? আমরা তো চাইছিলাম তোমাদের অনুষ্ঠান করে বিয়ে দেব, এখন তোমরা বলতেছো যে এমনিতেই অনুষ্ঠান ছাড়া বিয়ে করবে? হ্যাঁ, আমরা এমনিতেই অনুষ্ঠান ছাড়া বিয়ে করব। সাগর, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আম্মু আব্বু খাদিজা যেটা বলতেছে এটাই হবে। আমরা অনুষ্ঠান করে বিয়ে চাই না, পারিবারিকভাবে দুই পরিবার মিলে একটা কাজই দেখে না হয় বিয়ে করিয়ে দিবে আমাদের। ঠিক আছে, তোমরা দুজনেই যেটা বলবে সেটাই হবে। আমরা তোমাদের বিরুদ্ধে যাব না। আজকে রাতেই তোমাদের বিয়ে হবে। সিমি, তুমি দুজনকে নিয়ে কিছু শপিং করে আসো। ঠিক আছে, যাইতেছি। খাদিজা আর সাগর চলে গেল শপিং মলে। বেশ কিছুক্ষণ শপিং করে আবারও চলে আসলো বাসায়। বাসায় আসতেই দেখতে পেল সাগরের সকল বন্ধুরা চলে এসেছে। তাদের দিকে সাগর বলতে লাগলো, কি রে, তোদের কি খবর দিয়েছে আমাদের বাসায় আসার জন্য? শালা, আমাদের না বলে বিয়ে করে ফেলেছিস। মনে রাখিস, বাসর করে তুই বিড়াল মারতে পারবি না। সামিনার কথা শুনে সাগর হেসে ফেলল। সবার সাথে আনন্দ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সাগর, সামির আর রাইসা চলে আসলো ছাদে। তিনজন বসে কথা বলতেছে। এমন সময় সিমি এসে বলতে লাগলো, সাগর তাড়াতাড়ি নিচে আয়, কাজী সাহেব এসেছে, ডাকতেছে তোকে। সাগর এবং বাকি সবাই চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে, কাজের চলে এসেছে। সকল নিয়মকানুন মেনে দুজনের বিয়েটা হয়ে গেল। প্রায় 12টা, সবাই বসে আড্ডা দিচ্ছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর আর খাদিজা, তোমরা দুজন রুমে যাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে আম্মু, যাইতেছি, চলো। সাগর, আমরা রুমে যাই। খাদিজা সাগরকে নিয়ে চলে আসলো রুমে। দুজন উঁচু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। নামাজ পড়া শেষ হতেই সাগর বলতে লাগলো, আচ্ছা পুলিশ ম্যাডাম, আপনি তো গতকালকে বলেছেন আপনার 2টা পমপম খাওয়ার জন্য, এখন দিবেন আমাকে খাইতে? যা দুষ্টু, এখন না, চলো কিছুক্ষণ গল্প করব, এরপর যা হবার হবে। সাগর আর খাদিজা বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর আস্তে আস্তে করে খাদিজার ঠোঁটের কাছে চলে এলো এবং তাকে কিস করলো। খাদিজাও সাগরকে বাধা দিল না। দুজন দুজনার ঠোঁটে এমনভাবে কিস করে যাচ্ছে যেন মনে হচ্ছে এটাই তাদের শেষ। বেশ কিছুক্ষণ কিস করার পরে সাগর আস্তে করে খাদিজার কাপড় খুলতে লাগলো। জামা কাপড় খোলা শেষ হতেই সাগর খাদিজার সেই সুন্দর নাভির দিকে তাকিয়ে আছে একভাবে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, কি ব্যাপার, চুমু দিবে নাকি? চুমু দিতে চাইলে দিতে পারো। এখন না, আগে তোমার ব্রা খুলি, এরপর পুরো শরীরে কিস করব, তোমাকে পাগল করে দিব, দেখে নিও। এই বলে সাগর আস্তে করে খাদিজার আরো কাছে এলো। বেশ কিছুক্ষণ পরে সাগর আস্তে করে খাদিজার ঘাড়ে, কপালে, নাভিতে এবং অন্যান্য জায়গায় কিস করতে লাগলো। এদিকে খাদিজা প্রতিটা কিস করার কারণেই ক্ষেপে উঠতেছে। বেশ কিছুক্ষণ পর খাদিজা বলতে লাগলো, সাগর, আমি আর পারছি না, প্লিজ তুমি এবার আদর করো, না হলে আমাকে বলো, আমি আদর করতেছি। তোমার আদর করতে হবে না, এখন আমি করতেছি। এই বলে সাগর খাদিজাকে আদর করতে লাগলো। সারা রাত আদর করলো খাদিজাকে। ওরা ওদের মতো আদর করতে থাকুক, আমরা তাহলে এখন বিদায় নিই, আমরা আর গভীরে না যাই। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় মাফি আছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি আপনাদের সাথে। আর এইরকম হালকা ফানি এবং রোমান্টিক
ভালোবাসার গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।